সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমার আজকের নিবেদন মৌসুমী মিত্র ভট্টাচার্যের লেখা একটি অসাধারণ ছোট গল্প মেক ওভারে অন্তর্মহল। শুনতে থাকুন। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে রুমা। আজকের সাজ কিছুতেই যেন মনের মতো হচ্ছে না ওর। আলমারির দুটো পাল্লা হাট করে খোলা, খাটের উপরে রাখা স্তূপীকৃত শাড়ি। বেশ কয়েকবার এটা ওটা গায়ে ফেলে আয়নার দিকে তাকিয়েছে, তারপর ছুঁড়ে বিছানার উপর ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত তেজপাতা রঙের ওপর রূপলি বুটির দ্বারে রানী কালারের পাইপিং বর্ডার দেওয়া শাড়িটা পরেছে। এই নিয়ে চারবার শাড়ি বদল করলো। ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা বড় প্লাস্টিকের বাক্স থেকে শাড়ির সাথে মানানসই জাঙ্ক জুয়েলারি বের করে গলায় কানে পরেও আবার খুলে রাখলো। না, আজকের পার্টিতে ওই নাকচু সোফিয়াকে কোনো কথা বলার সুযোগ দেব না। ওর চোখ নয় তো যেন একটা এক্স-রে মেশিন, ভাবল রুমা। আগের বারের পার্টিতে সবার মাঝখানে সোফিয়া বলেছিল, রু, তোমার ওই হ্যান্ডব্যাগটা তো গত বছরের একটা পার্টিতে তুমি ক্যারি করেছিলে, এখনো এটার মায়া ছাড়তে পারোনি। বড্ড মিডল ক্লাস মেন্টালিটি তোমার। ওর কথায় হাসির রোল উঠেছিল মজলিসে। অপমানিত রু সেদিন মনের ভাব গোপন রেখেই হাসি মুখে উত্তর দিয়েছিল, আসল কথা কি জানো সোফিয়া, কিছু জিনিস কখনোই পুরনো হয় না। ভালোবাসার ছোঁয়া তাকে চির নতুন করে রাখে। এই হ্যান্ডব্যাগটা আমার জন্মদিনে বিদেশ থেকে পাঠানো আমার মেয়ের দেওয়া প্রথম উপহার। এমন উপহারের মূল্য অবশ্য সবাই বুঝতে পারে না। নিঃসন্তান সোফিয়া সেদিন আর একটাও কথা বলেনি। রুমা ভালো করেই জানে মিস্ত্রির ছুরি চালানোর জন্য সোফিয়া ওত পেতে আছে। আজ এসব ঝুটো গয়নায় সাজলে টাকার গরমে মটমট করা সোফিয়া নির্ঘাত টিপ্পনি ছুড়ে দেবে। বিবাহবার্ষিকীতে সুগাতর দেওয়া প্ল্যাটিনামের চেনের সঙ্গে হীরের পেন্ডেন্ট আর তার সাথে ম্যাচিং হীরের ঝোলানো বড় ইয়াররিংটা আলমারির লকার থেকে বের করে পরল। ঘরে দুখানা টিউবলাইট জ্বলছে, তবুও আয়নার উপরের স্পটলাইটটা জ্বালিয়ে নিল। সারা মুখে কোথাও মেকআপের কোনো তারতম্য আছে কিনা আয়নায় মোহিনী দৃষ্টি ফেলে তল্লাশি করতে লাগলো। আইশ্যাডোটা শাড়ির সঙ্গে বেশ মানিয়েছে। মনে মনে ভারী খুশি হয়ে রানী কালারের লিপস্টিকে ঠোঁটটা আরও একটু গাঢ় করে পাউট ঠোঁটে আয়নায় চোখ রেখেই ভ্রু যুগল কুঞ্চিত হলো ওর। এ কি, গলার চামড়াটা তো ঠিক আগের মতো টান টান লাগছে না। তবে কি বয়সের ছাপ শরীরে ভর করেছে? না, এমনটা কখনোই হতে পারে না। নিজের অজান্তেই বলে ওঠে রুমা। গলার হার খুলে ফেলে, হাতে বেশ খানিকটা ফাউন্ডেশন ঢেলে নিয়ে গলায় লাগায়, তারপর কনসিলার দিয়ে খুঁতগুলো ঢাকার চেষ্টা করে। শেষে গলায় কম্প্যাক্ট বুলিয়ে তির্যক দৃষ্টিতে প্রতিবিম্বকে গর্বের হাসি ফিরিয়ে দেয় ও। রিটায়ারমেন্টের পর কর্পোরেট সিইও সুগত ঘোষের জীবনে এখন অখণ্ড অবসর। প্রতিদিনের টাইট শিডিউলের চাপমুক্ত হয়ে একটা বিন্দাস জীবনে বাতাসে ভাসতে থাকা পালকের মতোই নির্ভর হয়ে ভেসে বেড়াচ্ছে ও। সকালে যখন খুশি ঘুম থেকে ওঠে, নবাবী মেজাজে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে ওর আলস্যের জড়তা আড়মোড়া ভাঙে। এরপর সারাদিন ধরে ইচ্ছে খুশির ব্যস্ততায় দিন কাটে। খবরের কাগজে ডুবে থাকা, পছন্দের বই পড়া। রিটায়ারমেন্টের পর কর্পোরেট সিইও সুগত ঘোষের জীবনে এখন অখণ্ড অবসর। প্রতিদিনের টাইট শিডিউলের চাপমুক্ত হয়ে একটা বিন্দাস জীবনে বাতাসে ভাসতে থাকা পালকের মতোই নির্ভর হয়ে ভেসে বেড়াচ্ছে ও। সকালে যখন খুশি ঘুম থেকে ওঠে, নবাবী মেজাজে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে ওর আলস্যের জড়তা আড়মোড়া ভাঙে। এরপর সারাদিন ধরে ইচ্ছে খুশির ব্যস্ততায় দিন কাটে।
খবরের কাগজে ডুবে থাকা, পছন্দের বই পড়া, ল্যাপটপে সিনেমা দেখা, এসব নিয়ে একেবারে নির্ভেজাল বাঙালিয়ানা। এছাড়াও সন্ধ্যাবেলা এলিট ক্লাবে কর্পোরেট কেতা জড়ানো, আড্ডায় রঙিন পানীয়ের গ্লাসে ঝলমল করে ওর নৈশ জীবন। সময়কে চেটে পুটে উপভোগ করছে সুগত। কিন্তু এত সুখের মাঝেও মনের ভিতর কোথাও একটা ফাঁকের অস্বস্তি বারে বারেই যেন খোঁচা দেয় ওকে। এখন ও অনুভব করতে পারে যে ওর সারা জীবনের কর্মব্যস্ততা, উন্নতির শিখর ছোঁয়ার লোভে দৌড়ে বেড়ানো ওর জীবনকে যশে ভরিয়ে দিয়েছে ঠিকই, আর্থিক সাফল্যও এসেছে, কিন্তু ঘরের মাঝে প্রাণের ভিতটা কোথাও যেন আলগা হয়ে গেছে। সংসারের রাশটা আজ ওর হাতছাড়া। একমাত্র মেয়ে নিশা কর্মসূত্রে বিদেশের মাটিতে নিজের জায়গা পোক্ত করে নিয়েছে। ওর জীবন দর্শন সুগতর সাথে মেলে না। তাই বিয়ের কথায় নিশা যখন বলে, বাবা, জীবন মানে তোমার কাছে তো শুধু আর্থিক স্বাচ্ছন্দ্য আর সমাজের সামনে সুখী দাম্পত্যের বিজ্ঞাপন, কিন্তু তোমরা নিজেরাও বোঝো যে সমাজের সামনে ওটা তোমাদের একটা সুখী চলচ্চিত্রের ভান ছাড়া আর কিছুই না। আসলে তোমরা কেউ কাউকে অনুভবই করো না। জানো বাবা, আমার চারপাশের এমন হাস্যকর শুধুমাত্র অভ্যাসের জীবন দেখে এই মনকে ঠকানো বিয়ে নামর ইনস্টিটিউশনটার প্রতি আজ আমার সত্যি কোনো মোহ নেই। যদি কাউকে ভালোবাসি তার সঙ্গে জীবনটা ততদূর পর্যন্তই নিয়ে যাব যতদিন দুজনের মনেই ভালোবাসা বেঁচে থাকবে, তারপর আবার নিজের পথে। নিশার খোলা মনের এসব কথা সুগত মেনে নিতে পারে না। সব রাগ গিয়ে পড়ে রুমার উপর। উত্তেজিত হয়ে চিৎকার করে, মেয়ের এই অধঃপতনের জন্য একমাত্র তুমিই দায়ী রু। রোমা চুপ করে থাকে, মনে মনে হাসে, ফোনে মেয়েকে বোঝানোর চেষ্টা করে, বলে, জানিস মা, মেয়েদের খোলা মনের সাজ সমাজ মেনে নেয় না। চলতি ভব্যতার খোলসের আড়ালে মনকে মুড়ে রাখাই যে নিয়ম। মায়ের কথায় রাগ করে নিশা ফোন কেটে দেয়। লাইব্রেরি রুমে বসে সুগত মন দিয়ে ঋত্বিক ঘটকের কোমল গান্ধার সিনেমাটা দেখছিল। কিটি পার্টিতে বেরোনোর আগে রুমা আজ হঠাৎই ওর সামনে এসে দাঁড়ালো। রুমার আগমনে চোখ তুলে তাকায় ও। কেমন লাগছে আমাকে? ওর দিকে কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকে সুগত, তারপর বলে, তুমি তো সবসময় সুন্দর, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন? না, আজ তোমার চোখে যাচাই করতে এলাম মেক ওভারটা ঠিকঠাক আছে কিনা। সুগত হাসে, বলে, রু, তোমার যে সৌন্দর্য আমি মুগ্ধ হয়েছিলাম সেটা ছিল তোমার সিম্পলিসিটি। সেদিন সেখানে কোনো মেকআপ ছিল না। আজও কি তোমার মুগ্ধতাকে একই জায়গায় রাখতে পেরেছো সুগত? নিজেকে প্রশ্ন করো। সুগতর দিকে আগুন ঝরা দৃষ্টি হেনে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে যায় রুমা। প্রতি বছর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর পরিমল স্যার তার এই দুই ব্যাচের ছাত্রছাত্রীদের একসাথে খাওয়ানোর আয়োজন করেন। এই গেট টুগেদারে সদ্য উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া ব্রতকে প্রথম দেখে রুমা। পড়াশোনায় ভালো ব্রতর থেকে কিছুটা দূরে দূরে থাকলেও ওর দীঘল চোখের চাউনিতে রুমা আটকে পড়েছিল। কোনো রকমে ফেলের কান ঘেঁষে মাধ্যমিক পাশ করা রুমার শান্ত দিঘির মতো রূপের অতলে ব্রতর মনও তলিয়েছিল। ফলে এরপর টিউশন পড়তে যাওয়ার পথে ওদের নিয়মিত দেখা হতে থাকে, পরিচয়ের গাঢ়তাও বাড়তে থাকে। ছোট শহরে এসব খবর হাওয়ার আগে দৌড়ায়। রুমার বাড়িতেও ব্যাপারটা জানাজানি হয়ে যায়। পড়াশোনা শেষ না হওয়া বেকারের হাত থেকে মেয়েকে রক্ষা করতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সাথে সাথেই মেয়েকে পাত্রস্থ করে নিশ্চিন্ত হন রুমার বাবা। দামি BMW এর পেছনের ছিটে হেলান দিয়ে বসে আছে রু। চোখ জানলার কাচের বাইরে। চোখের সামনে থেকে দ্রুত সরে যাওয়া চলমান জগৎ থেকে ওর মন এখন অনেক দূরে। মনের আয়নায় ও আতিপাতি করে খুঁজে দেখছে কিশোরী রুমাকে। জীবনের প্রথম ভালোবাসার কলি আজও যে ওর অন্তর মহলে রক্ত গোলাপ ফোটায়,
ছিন্ন ভিন্ন হয় রুমা। প্রাত্যহিক মলাটের গোপনে সযত্নে তাকে ঢেকে রেখে জীবন এগিয়ে নিয়ে যায় আজকের রূপ। সুগতর কথায় আজ বেশ খানিকটা ধাক্কা খেয়েছে রুমা। আজও মেকআপ ছাড়া জীবনের কথা ভাবতেই পারে না। মেয়েদের প্রতি সমাজের সব অন্যায় ক্ষতর উপরে আজও মেয়েরাই যে নিরুচ্চারে হাসি মুখের প্রলেপ লাগায়। গাড়ির ভেতরের এয়ার কন্ডিশনের শীতলতাও আজ রুমার মনকে ঠান্ডা করতে পারছে না। ও ভেবে চলে, আমার মনের মেকওভারেই তো আমাদের দাম্পত্যের শুরু হয়েছিল। আমার সমস্ত অসুখ তীব্র বিনয়ের আড়ালে রেখেই প্রতি রাতে আমি সুগতকে সুখের সাগরে ভাসিয়েছি। অন্তর্দহনের জ্বালাটুকু আজও যে একান্তই আমার। কলেজের গণ্ডিতে পানা দেওয়া নিম্নবিত্ত পরিবারের মেয়ে ঘোষবাড়ির চৌকাঠ পেরোনোর অধিকার পেয়েছিল শুধুমাত্র তার রূপের জোরে। কিন্তু বিয়ের পরই পরিজনরা বুঝিয়ে দিয়েছিল যে সংসারে শুধুমাত্র কর্তব্যপরায়ণ হলেই চলে না, মর্যাদা আদায়ের জন্য বাপের বাড়ির সঙ্গতি থাকাও প্রয়োজন। উৎসব ব্যাসনে সেখান থেকে আসা তত্ত্ব তলাশের মাপকাঠিও সংসারে অধিকারের সীমারেখা নির্দেশ করে। আজ রুমার অশান্ত মনে সেই দিনগুলো যেন ঝাপটা দিয়ে যাচ্ছে। গাড়ির জানলার বাইরে ছুটে চলা দৃশ্যগুলোর মতো ওর মনেও অতীত যেন আজ চলমান ছায়াছবি। ও ভেবে চলে, এই সব কুটকাচালিকে তাচ্ছিল্য করার জন্যই তো সেদিন এক শক্ত খোলস মনের ওপর চাপিয়ে দিয়েছিলাম, যাতে আমার মনের ক্ষত রাচে সুগতর জীবনে উন্নতির সোপানে শ্যাওলা না জমে। সবার উপেক্ষার দৃষ্টিতে বড়ই নির্বোধ ছিলাম আমি। সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে। বিয়ের পর যখনই বাড়ির অন্যান্য বউদের সাথে কোনো নিমন্ত্রণ রক্ষায় যেতে হয়েছে, ততবারই লাঞ্ছিত হতে হয়েছে আমাকে। অন্যান্যদের তুলনায় আমার গায়ে কম সংখ্যক গয়না থাকায় শাশুড়ি মা তার নিজের গয়নায় আমার গা ভর্তি দিতে দিতে বলেছেন, হাঁ ঘরের মেয়ে এনেছি, যখন তখন তো আমাকেই প্রায়শ্চিত্তি করতে হবে। লজ্জায় মাটিতে মিশে গিয়েও অপমানের হাত থেকে রক্ষা করতে পারতাম না আমার গরিব বাবা মাকে। তবুও মনকে সমস্ত অপমান শুষে নেওয়ার ব্লটিং পেপারের আস্তরণে মুড়ে নিয়ে নির্লিপ্ত থাকতাম আমি। নিয়ন আলোর ঝলমলে শহরের পথ ধরে গাড়ি ছুটে চলেছে দ্রুত গতিতে। সুগতর কথায় রুমার মন আজ বড়ই বিচলিত। পুরনো দিনগুলো যেন খোলা বইয়ের পাতার মতো আজ হাওয়ায় উঠছে ওর চোখের সামনে। একটা সময় প্রায় প্রতিদিনই মাঝরাতে সুগতর ফোন বেজে উঠত। সুন্দরী আধুনিকা বিয়ের ফোনে সুগত বিছানা ছেড়ে উঠে ড্রয়িং রুমে চলে যেত, আর বাকি রাতটা সেখানেই কাটাতো। চির প্রতিবাদহীন রুমা ধীরে ধীরে বুঝতে পেরেছিল যে ওর মতো স্বল্প শিক্ষিতকে দিয়ে ঘরের কাজ চালালেও বাইরের জগতে সুগতর পাশে ও বড়ই বেমানান। উন্নতির শিখর ছোঁয়া সুগতর জীবনে নেই হয়েও থেকে গিয়েছিল। তবুও মরুভূমির ক্লান্ত পথিকের মতোই ছুটে চলে রুমা। চোখ বুজেও মনে মনে বলে, ভেঙে পড়া আমাকে নিয়ে এক পৃথিবী হাসাহাসি চলতে পারে, কিন্তু আমার ভেতরের অনন্ত একাকিত্বের পথে মাথা কুটে মরা শুষ্ক প্রাণকে এক আজলা জলে তৃপ্ত করার মানুষের বড়ই অভাব। তাই মনের খেলাঘরের দরজায় আগল দিয়ে আজ আমি শুধুই দুর্বদল। এই চটকদারি সমাজের নিষ্পেষণেও বারবার সতেজ হয়ে উঠি আমার জন্য, আমার নিশার জন্য। ওই যে আমার মরুদ্যান, এক দুর্ভেদ্য বর্মের অন্তরালে আমার সত্যিকারের মনের ছোঁয়া আজ নিশাকে পরিণত করেছে। ও তোমাদের রক্তচক্ষুর পরোয়া করে না, মনের কথা সোচ্চারে বলতে ও সহজ সাবলীল। এসব কথা ভাবতে ভাবতে জোরে হেসে ফেলে রুমা। ম্যাডাম, কিছু বললেন? গাড়ি চালাতে চালাতে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞাসা করে ড্রাইভার। সচকিত হয় রুমা। গাড়ির জানলার কাচের বাইরে চোখ রাখে ও। দেখে নির্দিষ্ট হোটেলের পেটিকোয় গাড়ি এসে দাঁড়িয়েছে। নিজের একান্ত আমিটাকে মুহূর্তে চটক দাড়ি পলিস্তারায় ঢেকে নিয়েই কোলের ওপর রাখা হ্যান্ডব্যাগ থেকে ছোট আয়না বের করে নিজেকে একবার দেখে নেয় ও।
পছন্দের রানী কালারের লিপস্টিকে ঠোঁটে ফাইনাল টাচ দিয়ে মেকওভার সম্পূর্ণ করে। গাড়ি থেকে নেমে হোটেলের ভেতরের দিকে পা বাড়ায় আজকের রূপ। বাতাসে মিলিয়ে যায় স্টিলেটের খটখট আওয়াজ। সমাপ্ত। গল্প মেকওভারে অন্তর্মহল। কলমে মৌসুমী মিত্র ভট্টাচার্য। কণ্ঠে আমি রোজি।